আমি মোহাম্মদ আশিকুর রহমান, পড়ালেখা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে 22-23 সেশনে। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি ঢাবির একজন শিক্ষার্থী। বর্তমানে এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। এবং আমার আরেকটা পরিচয় আছে যে রিসেন্টলি যেটা হয়েছে, আমি ডাকসুতে সাবেক জিএস পদপ্রার্থী ছিলাম। একটা সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে সেখান থেকেও আমার। আর পাশাপাশি শিক্ষার্থী হিসেবে আমি আমার পরিচয়টা সবসময় দিতে চাই। অনেক ধন্যবাদ স্যার, আমি আপনার পরিচয়টা পেয়েছি, আমরা সবাই পেয়েছি, সেটা আমাদেরকে খুবই ভালো লেগেছে। স্যার আমরা হচ্ছে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানতে চাচ্ছি। স্যার আপনি আপনার ছোটবেলাটা কোথায় আপনি বড় হয়েছেন বা বেড়ে উঠেছেন? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার তো সারা বাংলাদেশে বেড়ে ওঠা। আমার জন্মস্থান হলো ঝিনাইদহ। ঝিনাইদহ জেলার ভাতগড়া এই কালীগঞ্জ উপজেলায় জন্ম। কিন্তু আবার দেশের বাড়ি আমার আবার যশোর। কিন্তু যশোরে থাকা হয়নি, বড় হয়েছে আমি আবার পাবনাতে। বাবার হলেন 16তম বিসিএস ক্যাডার, এখন বর্তমানে পাবনা এডওয়ার্ড কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে আছে। তিনিও আবার আমার ঢাকা বিশ্ববিদ্যালয়েরই এবং আমার সূর্য সেন হলেরই বড় ভাই, এক প্রকার বলা যায়। আমরা ভাব ছেড়ে একই হলে থাকছি। আর আমার আবার পড়ালেখা নওগাঁতে, মানে সরকারি, বাবার সরকারি চাকরি, এটার জন্য সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে আমার ঘোরাফেরা হয়েছে। বিভিন্ন জেলার অ্যাকসেন্ট আমার মানে আয়ত্তে আছে আর কি। আর বাবার পারিবারিক ব্যাকগ্রাউন্ড তো এটা, মা আমার গৃহিণী। আর এভাবে ছোটবেলায় আমি সবসময় বড় হয়েছি, মানে এভাবেই, মানে চারিদিকের জেলার একটা সংস্কৃতির মাধ্যমে আমি ছোট থেকেই এরকম আর কি। আর এটাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এটাই। আচ্ছা স্যার, বাড়িতে কে কে আছেন? আপনি একাই না আরো ভাই বোন আছে? আমি আমি বড়, আমি আবার পরিবারের বড় ছেলে, কিন্তু দেখে মনে হয় না, মানে আচরণে কোনোভাবে মনে হয় না যে আমি পরিবারের দায়িত্বশীল বড় ছেলে। আর ছোট দুটা বোন আছে, ওরা পাবনাতে পড়ালেখা করে। একজন রিসেন্টলি ইন্টার পাস করছে, এখন মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর ছোট বোনটা ক্লাস 7-এ পড়ে। আচ্ছা স্যার, আমার এবারের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ স্যার। কেন আপনি সিদ্ধান্ত নিলেন যে পাবলিক বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার পড়তে হবে? এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে কোনো স্পেসিফিক ঘটনা বা কোনো কারণ আছে স্যার? খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা আছে। এটা হলো, আমি 2020 সালে এসএসসি দিই। এসএসসি পরীক্ষা দেওয়ার সময় যখন আমি ফিজিক্স পরীক্ষা দিচ্ছিলাম, তখন প্রথমেই এমসিকিউ কোশ্চেনটা হাতে পাইছি। ওই সময় কোশ্চেনটা দেখেই আমার মনে হয়েছে যে না, আমার দ্বারা হবে না। আমি মানে সায়েন্সে আর পড়বো না। আমি ইন্টারে উঠে আর্টস নিব এবং বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শুরু করবো। কারণ কোশ্চেনটা এত কঠিন ছিল। আমি 2 বছর পরিশ্রম করে পুরা আমি কিন্তু আবার ক্লাসের সেকেন্ড বয় ছিলাম। স্কুলের টপার না, কিন্তু সেকেন্ড টপার, মানে সেকেন্ড বয়। তাও আমার কাছে কোশ্চেনটা এত কঠিন লাগছে, তখন আমার একটা রাগ যে 2 বছর পরিশ্রম করেও আমি কিছুই বুঝতে পারতেছি না, তাহলে এই এই লাইনে আমার আগানো একদমই উচিত হবে না। কারণ এদিকে গেলেই পরে আর পারবো না, তখন চারিদিকে মানে শনি দেখবো, চোখে তারা দেখবো, তো এটার দরকার নাই। আমি যেদিকে এক্সপার্ট, যেদিকে পারবো সেদিকে যেন আমি আগাই। ওখান থেকেই আমার ডিসিশন যে এবারে পরীক্ষা যা হইতে যাক, ইন্টারে উঠে আমি আর্টস নিয়ে আমার লাইনটা আমি চেঞ্জ করে ফেলবো। স্যার এটা বোধহয় অনেক ভালো। এখন কি মনে হয় স্যার, সিদ্ধান্তটা ভালো ছিল? অবশ্যই একদম সঠিক সিদ্ধান্ত ছিল। আসলে কি, আমাদের অনেকেই ইন্টারে উঠে অনেকেই ফোর্স করে যে আর্টস নিয়ে কি হবে, মানে তুমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে সায়েন্সেরই তো সব ভবিষ্যৎ। কিন্তু আসলে না, সায়েন্সের পড়ালেখা এত কঠিন। মাত্র 1.5-2 বছরে এত বড় সিলেবাস ওদের কমপ্লিট করতে হয় যে ওদের অনেকের পেরে ওঠা সম্ভব হয় না। যারা খুব এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড বা খুবই পরিশ্রমী মানসিকতার না হয়, আমি তো অলস, ওই জন্য আমার ওইটা হইতোই না আসলে। আমি যেদিকে আসছি আসলে ডিসিশনটা ঠিকই ছিল। আচ্ছা স্যার, তাহলে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি কি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে শুরু করেছিলেন? এবং স্যার সেটা শুরু করলে কিভাবে শুরু করেছিলেন? ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই। স্যার ওটার কিভাবে কাহিনীটা পড়তেন পড়ালেখা কি, আচ্ছা একটা আহ, বলি, ওখানে 3টা সাবজেক্টের পড়ালেখা করতে হয় আমাদের। ইংরেজি, বাংলা এবং জিকে, এই তিনটার তো মেনলি প্রিপারেশন নিতে হয়। তো আমার সবচেয়ে উইক ছিল ইংরেজিতে। আপনারা হয়তো জানেন যে আর্টিকেল, যেটা নিয়ম যে ভাওয়েলের আগে অ্যান হয়, এটা আপনারা মনে হয় 6-7-এ জানবেন, কিন্তু এটা আমি ইন্টারে উঠে শিখছি যে ভাওয়েলের আগে অ্যান হয়।
এটা আমি ইন্টারভিউ, তাহলে দেখেন আমার ইংরেজির অবস্থা কিরকম ছিল। আমি মানে এই ক্লাস 10 পর্যন্ত ইংরেজিতে ফাঁকি দিয়ে আসছি। এই এত বছরের পড়া, এই যে বেসিক, তারপরে কতগুলো আছে, যে বেসিক কমপ্লিট করতে আমার খুবই বেগ পোহাইতেছে পুরা 2 বছর। এই পুরা মানে বেসিক দিয়ে তারপরে রুলস করে, মানে খুবই কঠোর পরিশ্রমের মধ্যে একদম শুরু থেকে, মানে মানুষ যেটা একদম 6-7 তে পড়ে আসে ওই একই জিনিস 6-5 বছর 5-6 বছরের পড়া আমাকে 2 বছরে কমপ্লিট করতে হয়েছে। আর তারপরে বাংলা ছিল, জিকে ছিল, এগুলো আস্তে আস্তে আমি খুঁজতাম, কোশ্চেন ব্যাংক গুলো কালেক্ট করার চেষ্টা করতাম, সেগুলো আস্তে আস্তে কমপ্লিট করার। কারণ ইন্টারের শুরু থেকে যদি অ্যাডমিশন জার্নি শুরু না করা যায়, ওই এই ইন্টারের পর মানে যে 2 মাস 4 মাস থাকে অ্যাডমিশনের, ওই 4 মাসে খুবই কঠিন হয়ে যায়। এই জন্য আমি যাদের বলবো, যাদের টার্গেট অ্যাডমিশন, তারা ইন্টারের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে দেওয়া উচিত, তাছাড়া কোনোভাবে কমপ্লিট করা সম্ভব না আসলে। আচ্ছা এরকম আর স্যার, এখন যারা অলরেডি ইন্টার কমপ্লিট করে যারা জয়েন করেছে সবাই অ্যাডমিশন সিকার, মানে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি দিচ্ছে। সো স্যার, আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আপনি যেই সাবজেক্টে সবচেয়ে বেশি দুর্বল ছিলেন এখন বর্তমানে সেই সাবজেক্টই অনার্স করতেছেন। স্যার, এর পিছনে রহস্যটা কি? এটা আসলে এটা দুনিয়াটা আল্লাহ, তো আল্লাহ যে মানুষকে কিভাবে কোন দিন কোন দিকে নিয়ে যাবে কেউ বলতে পারবে না। মানে আসলে আপনি যে কথাটা বললেন, যে ইংরেজিতে আমি সবচেয়ে উইক ছিলাম, সেই ঢাবির ইংরেজি যে বিভাগে আমি এখন পড়ালেখা করতেছি, এটা আসলেই খুবই অকল্পনীয় এবং খুবই একটা সুন্দর একটা ঘটনা আমার জীবনের জন্য। আর এটার পিছনে অবশ্যই পরিশ্রম গেছে আমাকে। যেহেতু বেসিক্স আমার স্ট্রং একদমই ছিল না, আমি প্রথমে একটা বই কিনছিলাম, মাস্টার্স এর, এই যে জাহাঙ্গীর স্যারের যেটা মাস্টার, ওটা আসলে স্যার ওখানে খুবই বেসিক, মানে বইটা আসলে যদি পড়ো, যদি কেউ পড়ে রুলস গুলা পাই টু পাই পড়ে, তাহলে খুবই বুঝতে পারবেন। আস্তে আস্তে পড়াটা শুরু করতে হবে, মানে ওই যে স্লো অ্যান্ড স্টাডি উইজ দ্য রেস্ট না, এরকম মানে দিনে 1 ঘন্টা পড়ো, আস্তে আস্তে কিন্তু পড়তে থাকো। এভাবে আসলে আগাতে আগাইতে হয়ে গেছে প্র্যাকটিস। আর একটা তো ছিল, টার্গেট ছিল, ওই হিসেবে আগাইতে আগাইতে হয়ে গেছে। স্যার, আপনি যখন অ্যাডমিশন জার্নিটা আপনার শুরু হয় এসএসসি পরীক্ষার পর, ওই জার্নির একটু স্টোরিটা যদি আমাদেরকে বলতেন, ওই সময় আপনি কি কি ধরনের সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন সেগুলো যদি স্যার একটু বলতেন। অ্যাডমিশন জার্নি বলতে আহ, আমার তো পুরো 2 বছরেরই জার্নি। আর আমাদের ওই সময় করোনা ছিল, আমাদের বিভিন্ন মানে একবার পরীক্ষা হবে কি হবে না, আবার সিলেবাস শর্ট, মানে অ্যাডমিশনের পরীক্ষাও শর্ট সিলেবাস হবে কি হবে না। তো আমি ওইসবে রিস্ক নিতে চাইনি, আমি ফুল সিলেবাসটা পড়ে ফেলছিলাম। তো ফুল সিলেবাসটা পড়ে তারপরে যখন আর আমাদের, আমি একটা জিনিস জানতাম, আমি আমার টার্গেট ছিল ঢাবি, কিন্তু অ্যাডমিশন কিন্তু ঢাবি। আর ঢাবির কোশ্চেন প্যাটার্নটা আমি ফলো করতাম, ওদের ইংরেজিতে কোশ্চেন বেশিরভাগই থেকে মানে টেক্সট বুক থেকে দিত। তো টেক্সট বুক পড়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। তো আমি ওই ফুল সিলেবাসের যে টেক্সট বুক, ওটা একদম মানে লাইন দাগায় দাগায় পড়ছি, মানে প্রত্যেকটা লাইন আমার মুখস্থ ছিল এরকম। কারণ আমি দেখতাম যে স্যারটা কোশ্চেন করে একদম ডিপ, খুবই ডিপ, একটা যে কোনো একটা লাইন থেকে সে কোশ্চেন তুলে দেয়। এই জন্য আমি রিস্ক নিতে চাই না। আমি পুরো বইটা ইংলিশের জন্য, পুরো বইটা একদম ফুটে ফুটে সব জায়গায় পড়েছি। ওইভাবে ফার্স্ট পার্ট থেকে কিছু কোশ্চেন আর গ্রামার থেকে যেগুলো অ্যাজ ইউজুয়াল আসে ওইগুলোও চেষ্টা করেছি। তারপরে সমস্যাটা হয়ে গেছিল জিকেতে। জিকেতে এত পরিমাণ, মানে হিউজ সিলেবাস, জিকের তো যেখান থেকে কোশ্চেন আসতে পারে। তো এটার ভাগ করে নিছিলাম যে এতগুলা, এই জিকের একটা বই, জিকের অবশ্য একটা বই পড়া উচিত, আমি সবাইকে বলবো। ওরা অনেকে করে কি 2-3টা বই, জুবাইর জিকে মেয়ের জিকে না পড়লে যে কোনো একটা পড়া উচিত, কারণ 2-4টা পড়লে গোলায় ফেলবে মা। তো একটা বই দেখে আমি আগে দেখছি যে কয়টা ভাগ আছে, যেরকম দেশের ভাগ, তারপরে নদী নালা খাল বিল এরকম, মানে যত, আবার সংবিধান, তো ইম্পর্টেন্ট গুলা দাগায়। আর সবগুলোর জন্য একটা দিন ফিক্স করে নিয়েছিলাম যে এই 10 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে এইটা আমি পুরাটা কভার দিব জিকের জন্য। তো এইভাবে 1 বছরে এভাবে করতে করতে মানে প্রতিদিন পড়তাম। আর আসলে আমি বলি, যে কোনো জিনিস পড়ার 2টা উপায়। একটা হলো আগে বুঝে, মানে টপিকটা বুঝে, রুলস গুলা বুঝে, তারপরে প্র্যাকটিস করতে করতে শেখা, এটা। আর এটা উল্টাটা, আগেই প্র্যাকটিস করতে করতে যেটা ভুল হইতেছে ওটা কোন রুলস আছে জেনে নিয়ে, আবার একটা ভুল হইতেছে ওটা জেনে নিয়ে প্র্যাকটিস করতে করতে শেখা। একটা হলো শিখে প্র্যাকটিস করা, আর একটা প্র্যাকটিস করতে করতে শেখা। তো এই 2টাই উপায়। তো এই দুটার
মধ্যে আমার নিচেরটা সহজ, মানে প্র্যাকটিস করতে করতে শেখা, এটা আমার কাছে ইজি মনে হয়েছিল। কারণ সবাই হয় কি, সবাই সবকিছু বোঝে না একবারে, মানে সবার ব্রেন সবার মতো না যে একবার পড়লে বুঝে যাবে ওইরকম না। আবার একটা ইউনিভার্সাল রুল আছে যে একজন যদি কোনো জিনিস একটা জিনিস প্র্যাকটিস করতে থাকে বারবার, এক সময় না এক সময় সে বুঝে যাবে। তো আমি ওই রুলটা খাটাইছি, যে জিনিসটা আমি একদমই বুঝতাম না সেটা আমি নিজে, আর আমি প্রথমে যেটা বলতে ভুলে গেছি, আমি কিন্তু সেলফ টট মানুষ। আমি মানুষের বাসায় বাসায় যে জ্ঞান ভিক্ষা করিনি, মানে প্রাইভেট করিনি যে আজকে অমুক স্যারের বাসায় ৩টার সময় প্রাইভেট আছে ওই সময় যাব না। ওইভাবে আসলে হয় না। মানে তুমি যখন একজনের উপর ভরসা করে থাকবা যে ইনি আমার সিলেবাস কমপ্লিট করাই দেবে, ইনি আমার এটা কমপ্লিট করাই দেবে, ওইভাবে হয় না। তারপরে খুঁজতে খুঁজতে আমি আমি আবার একটু অন্যরকম মাইন্ডের, যে ফ্রি কোচিং কোথায় করায় এটা আমি খুঁজতাম। তো ফ্রি কোচিং খুঁজতে খুঁজতে একবার মানে ব্যাকবোনের এটা পেয়ে যায়, ব্যাকবোন আর বর্ণ আর একটা করায়। তো বর্ণর ওটা কঠিন ছিল, ব্যাকবোনের এটা ইজি ছিল। ব্যাকবোনের আহ বর্ণ ডেট মনে হয় পার হয়ে গেছিল, আর ব্যাকবোনের ডেটটা ছিল 1 মাস। আমার 1 মাস প্রস্তুতি ছিল। ব্যাকবোন তো আপনার আবার একটা পরীক্ষা নেন, 100 মার্কের একটা পরীক্ষা নেন। ওটার জন্য আমি আবার একটু ঘাটাঘাটি করছি, মানে নিজেকে তখন তো পারি না। আপনারা তো পরীক্ষা নেন, অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেনে পরীক্ষা নেন। আমি এর আগের বছর কোশ্চেনটা কোন রকম ইউটিউব থেকে পাইছিলাম। তো ওই হিসেবে একটু করে, মানে অ্যাডমিশনের আগেও আমি একটা অ্যাডমিশন দিছি এরকম বলা যাইতে পারে, শুধুমাত্র আপনাদের ব্যাকবনে ভর্তি হওয়ার জন্য। তো ওই পরীক্ষায় আমি মনে হয় সেকেন্ড হয়েছিলাম। আপনার হয়তো বা মনে আছে, আপনি ফোন করে বলছিলেন যে ভালোই মার্ক পাইছো। তো ওই পরীক্ষাটা দিয়ে আমার একটা কনফিডেন্স চলে আসে যে এই 2 বছরে তাহলে আমি একটু ভালোই পড়ছি, আর সামনে যে 4 মাসটা আছে এই 4 মাসটা যদি এনাদের থেকে কিছু নিতে পারি, আমি এনারা যদি আমাকে ওইভাবে গাইড করতে পারে তাহলে আমি ভালো কিছু করে ফেলবো। তো ব্যাকবোনে এভাবে ভর্তি হয়ে গেলাম। আপনাদের তো রেগুলার, আর ব্যাকবোনের একটা সুবিধা কি আমি দেখছি, আপনারা ক্লাসের আগে সবাইকে ফোন করে ডেকে তুলে বলেন এই ক্লাস আছে। তো আমার মতো অলস স্টুডেন্টের জন্য এটা একটা প্লাস পয়েন্ট, যে আমি ঘুমাইতেছি, এই ওঠো ক্লাস আছে, ক্লাসে ঢুকে যাও। এভাবে আমাদের জোর করে আপনারা পড়াইছেন, আমি এটা দেখছি। আর আপনাদের আহ ওই শিট গুলো যেটা আপনারা ক্লাসের পরে একটা শিট গুলো দিয়ে দিতেন, প্রতিবন্ধকতা মেনলি ইংরেজি ছিল আর জিকেটা ছিল। বাংলা আমার আবার 9-10-এ ভালোভাবে পড়ছি, তো মানে এই 9-10-এর যেই বাংলা বইটা ছিল পুরাতন বই, ওই বই থেকে কিন্তু ইউনিভার্সাল চাকরি বলেন, অ্যাডমিশন বলেন, সব কোশ্চেন ওখান থেকে আসে। ওই বইটা আমার পুরোপুরি মুখস্থ ছিল। বাংলায় ওইভাবে বেগ পেতে হয়নি আমাকে, মেনটা ছিল ইংলিশ আর জিকে। এভাবে প্রতিবন্ধকতাটা আমি ওই যে বললাম যে প্র্যাকটিসের মাধ্যমে কাটায় উঠছি, আস্তে আস্তে প্র্যাকটিস করে করে এভাবে কাটায় উঠতে পারছি আর কি। স্যার আমি যেটা জানতে চাচ্ছি, আমাদের ব্যাকবোনের কথা যেহেতু আপনি বললেন, তো তার ব্যাকবোনের কোন কোন সার্ভিস গুলোর মাধ্যমে আপনি একটু বেশি উপকৃত হয়েছেন? আমরা তো অনেক ধরনের সার্ভিস দিই, যেগুলো হুম আপনাকে হুম একটু হুম। বেশি উপকার দিয়েছে। ব্যাকবোনের আসলে আমি তো ঢাবি টার্গেট ছিলাম। ঢাবিতে কিন্তু এমসিকিউ এর পাশাপাশি রিটেনও আছে। অনেকে এমসিকিউ ভালো পারে, কারণ কোশ্চেন কমন পেয়ে যায়, টিক দিয়ে দেয়। কিন্তু রিটেন, ওটা তো নিজ দক্ষতায় লিখতে হয়। তো রিটেন জিনিসটার জন্য আসলে অনেক প্র্যাকটিস লাগে। ওখানে একটা প্যারাগ্রাফ, ইংলিশের জন্য প্যারাগ্রাফ থাকে, বাংলার জন্য অনেক কোশ্চেন থাকে। তো এই রিটেনটা আমি কিভাবে কভার করবো, এটার জন্য আপনারা একটা গাইড দিচ্ছিলেন, যে নিজে সেশন মেন্টর একটা দেন, আপনারা প্রত্যেকটা স্টুডেন্টকে মানে একটা মেন্টর দেন। আমাকে দিচ্ছিলেন, মানে আমার হাবিব ভাই ছিল রাশিদ, উনি আমাকে সপ্তাহে প্রতিবার এই মানে 1 ঘন্টা করে ফোনে ভিডিও কলে পড়াইতেন, সবকিছু লেখাই নিতেন, কোশ্চেন দিতেন যে এটা এটা কোশ্চেন আজকে রিটেনের, এটা এটা লিখবা। আর বিশেষ করে যা প্যারাগ্রাফ যেগুলো লেখাইতো, প্যারাগ্রাফ লেখা ছিল সেন্টেন্স মেকিং ছিল, রিটেনে কিন্তু সেন্টেন্স মেকিং থাকে, যে একটা শব্দ দিয়ে দিলাম ওখান থেকে সেন্টেন্স মেকিং করো। এই দক্ষতাটা প্র্যাকটিস করে আর্ন করতে হয়, এটা এমনি এমনি হয়ে যায় না। তো এটার জন্য ভাই আমাকে অনেকবার প্র্যাকটিস করাইতো। আর প্যারাগ্রাফ যেটা, ওটা বেশিরভাগ দিত টেক্সট বুক বেসড, কারণ যেই প্যারাগ্রাফই আসে ওটা ঢাবিতে 2টা প্যারাগ্রাফ, একটা সমসাময়িক কিছু দেয়, তাহলে টেক্সট বুকের ভিতর থেকে কোনো টপিক থেকে দিয়ে দেয়। তো ভাই আমাকে অনেক কিছুই পড়াইছিল, তার মধ্যে একটা পড়াইছিল টারশিয়ারি এডুকেশন, এটা বইয়ের একদম শেষে ছিল আমাদের। ওইটাই কমন করছে, মানে 1 সপ্তাহ না, 1 মাস আগে যেটা আমাকে পড়াইছিল লেখায় একদম পারফেক্ট করাই নিয়েছিল প্যারাগ্রাফ, ওই প্যারাগ্রাফটাই পড়ছে, আর ওটাই একদম আমি সুন্দর করে লিখে দিয়ে আসছি। মানে রিটেনে যে ভালো মার্ক পাবে তার চান্স পাওয়ার আরো আগাই থাকে, চান্সটাও আরো আগাই থাকে। তো ওই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে। ওটা না হইলে হয়তোবা চান্স পাইতাম কিন্তু ইংরেজি বিভাগে পড়তে পারতাম না। অনেক ধন্যবাদ স্যার। স্যার এই আপনার অ্যাডমিশন জার্নিতে বোধহয় আপনার আরেকটা ইন্টারেস্টিং গল্প আছে, আপনি খাবার ডেলিভারি দিতেন। এই জন্যই ক্যাপশনে দিয়েছিলাম যে ডেলিভারি ম্যান থেকে ডাকসুর জিএস পার্টি। স্যার ওই গল্পটা একটু শুনতে যাচ্ছি।
ওটার আসলে দেখেন, আমি সোনার চামচ মুখে নিয়ে বড় হওয়া ছেলে। আমার বাবা তো বিসিএস ক্যাডার, তো আমি ছোটবেলায় মানে ছোটবেলাতে যা চাইছি তাই পাইছি। মানে অভাবটা ওইভাবে ফিল করিনি। কিন্তু যখন মনে হলো যে এইভাবে চলা যায় না, এভাবে চললে বড় হওয়া যায় না, তখন নিজ হাতে আমি সেই সোনার চামচটা আমার মুখ থেকে ফেলে দিয়েছি। তো আর অভাব যেহেতু বোঝা উচিত, কারণ এসি রুমে থেকে এসি রুমে থেকে বাপের হোটেলে খেয়ে আর মায়ের আঁচলে থেকে কখনো বড় হওয়া যায় না। একটু বাইরে বের হইতে হয়। বাইরের এই কঠিন দুনিয়াটা একটু দেখতে হয়। তাছাড়া মানুষ বুঝতে পারে না যে তুমি কিভাবে আছো আর মানুষ কিভাবে আছে। তো আমি অ্যাডমিশনে চলে আসছিলাম রাজশাহীতে। যে বন্ধুরা ওখানে সবাই একসাথে একটা মেসে উঠছিলাম। যে ওখানে সবাই একসাথে, কারণ পড়ালেখার একটা আলাদা পরিবেশ লাগে। তো ওইভাবে সবাই দেখলাম যে অনেকেই আমার মতো সচ্ছল, আবার অনেকে সচ্ছল না। অনেকে টানাটানির মধ্যেও থাকে। তাও কঠোর পরিশ্রম করতেছে একটা চান্স পাওয়ার জন্য, যে হয়তোবা চান্স পাইলে আমার ভাগ্যটা বদলায় যাবে। আমি ৪ বছর একটা ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করতে হবে। তো ওই হিসাবে আমি দেখলাম যে বাসা থেকে তো টাকা নিই, দেখি নিজে কিছু করা যায় কিনা। মানে আমি যদি এমন পরিস্থিতিতে পড়ি যে বাসা থেকে টাকা আসতেছে না, তখন তো নিজেকে চালাইতে হবে। তখন আমি নিজেকে কিভাবে চালাইতাম, সেটার জন্য একটা পার্ট টাইম কিছু খোঁজার চেষ্টা করি। তো ওটা কাকতালীয় ভাবে মেসের যে মালিক, তিনি একটা লোক খুঁজতেছিলেন। কারণ যারা মেসে থাকে তারা জানে যে অনেক সময় মিল টিল চুরি হয়। যারা রাজশাহীতে যায় তারা জানে যে অনেক কিছু হয়। তো ওই আর মেস মালিকের আবার আরো ৩টা মেস ছিল। তো মোট ৪০ জনের মতো ছিল। ৪০ জনকে ৩টা মেসে ওই আলাদা আলাদা ভাবে রান্না হয়তো একটা মেসে, আর ৩টা মেসে ডেলিভারি। তো ডেলিভারির লোক নাই, সবাই এসে একটু গজামিল হয়ে চুরি টুরি হয়ে যেত। তো আমরা বললাম লোক রাখেন, বলে যে লোক তো পাওয়া যায় না। তো সেখানে আমি ভলান্টিয়ার করলাম যে আমাকে মাসিক একটা বেতন দিয়েন, আমি রাজি আছি। আবার এদিকে আবার পড়ালেখাও চালাইতে হবে। তো ওই চ্যালেঞ্জটা আমি নিছিলাম। ওই চ্যালেঞ্জটা নিয়ে আমি আহ, আহ, এক দুই দুই বেলা ডেলিভারি, একটা হলো দুপুরের সময়, দুপুরের পর রান্না হলে বিকালে ডেলিভারি দিয়ে আসতে হইতো। আর রাতে রান্না হলে রাত ১১টা ১২টা বেজে যাইতো, এভাবে ডেলিভারি দিয়ে আসতো। তো ওই সময়টাও যেটা আমি করতাম, যখন রান্না করতো তখন পাশে বসে আমি মোবাইল, ওই যে ব্যাকবনের আপনার পরীক্ষা দেওয়া যায়, ব্যাকবনে কিন্তু একটা পরীক্ষা দেওয়ার একটা সিস্টেম রাখছে নিজে নিজে। সাপ্তাহিক একটা নেন আর নিজে নিজেও একটা দেওয়া যায়, এক্সাম সিস্টেম। তো ওই ব্যাকবনের ওই পরীক্ষাগুলো কোশ্চেনে, কোশ্চেন ব্যাংকের কোশ্চেনে আমি পরীক্ষাগুলো দিতাম। মানে সময় আমি কোনোভাবে নষ্ট করতাম না। ওইদিকে রান্না হয়ে যেত, আমি ডেলিভারি দিয়ে চলে আসতাম, আবার পড়ালেখার সময় পড়ালেখা করতাম। মানে নিজেকে পড়ালেখায়ও ব্যস্ত রাখতাম, একটা কাজেও ব্যস্ত রাখতাম, আর অন্য কোনো দিকে তাকাইতাম না। মানে অনেকে আসে কি অ্যাডমিশনে বিভিন্ন জেলায় যায়, ওই মেসে এরকম থাকে, কিন্তু পড়াশোনাটা করে না। ওই ফোন টেপে সারাদিন ওই রিলস দেখে, তাহলে অন্য কিছু একটা করি না। এই ৪টা মাস এই সময়টা পাবেন, এটা কোনোভাবেই মানে নষ্ট করা যাবে না, সর্বোচ্চ ইউজ করতে হবে। অন্য কোনো দিকে তাকানোর সময় না, কারণ এই ৪ মাস কষ্ট করবেন, পরের ৪ বছর আপনারা আরামে থাকবেন। আর এই ৪ মাস আপনি উড়ে বেড়াবেন, পরের ৪ বছর যে কি কষ্ট আপনারা বুঝতে পারবেন না। একটা ভালো ভার্সিটি না হইলে, একটা পাবলিক অন্তত একটা পাবলিক ভার্সিটি না হইলে, আর কেউ যদি সচ্ছল না হয় তাহলে সে টানতে পারবে না। এত খরচ, পড়াশোনার খরচ কিন্তু খুবই অনেক। তো এরকম যদি আপনাদের একটা স্বপ্ন থেকেই থাকে, সেটার জন্য আপনারা সর্বোচ্চ পরিশ্রমটা দিবেন। আর ওটা আমি মিল ডেলিভারি, ওটার আরেকটা কারণ ছিল যে আমি কতটুকু কষ্ট নিতে পারি, আমার পরিশ্রমের ক্যাপাবিলিটিটা কতটুকু থাকতে পারে, যে আমি কত দিক সামলাইতে পারতেছি। তো ওই পরিশ্রমটা আমি দেখলাম যে আমি ভালোই করতে পারি চারদিকে, তো আমার ওই ক্যাপাবিলিটিটা আছে। এটাই আসলে। ওকে স্যার, আপনার গল্পটা শুনে আসলেই ভালো লাগলো। আমরা যারা, আমাদের অনেকেই আছে ননির পুতুল, তারা হচ্ছে মা খাবারটা সামনে এনে দেয়, কোন রকম খাই, প্লেটটা পর্যন্ত ধুই না। আমাদের এখানে অনেকেই আছে, আবার অনেকেই আছে অনেক বেশি স্ট্রাগল করে আসছে। স্যার আপনি সেই সোনার চামচটা মুখ থেকে সরাইছেন বিদায় সারা বাংলাদেশের মানুষ এখন আপনাকে চিনে। স্যার আমি আরেকটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আপনি তো মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০২তম হয়েছেন। তো আপনার স্যার চান্স পাওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন ছিল, সেটা যদি একটু বলতেন। আপনারা আসলে সত্যি বলতে ওই দিন আমার অনুভূতি ছিল না, কারণ আমি জানতাম যে আমি আগে থেকেই চান্স পাবো। সত্যি কথা। কারণ পরীক্ষা দেওয়ার পর একটা ভাব তো বোঝা যায়। আর আসলে আপনারা, আপনি হয় অন্তত আপনি হয়তো বা ধরতে পারছেন যে আমি একটু কনফিডেন্স ওয়ালা মানুষ। আমি বুঝতে পারি যে কি হবে। যেদিন রেজাল্টটা দেয়, আমার মনে আছে যেদিন রেজাল্টটা দেয় তারও ১ মাস আগে থেকে, ১ মাস বা ২০ দিন আগে থেকে লোকজন আমাকে জিজ্ঞাসা করতো যে তুমি কোথায় পড়ালেখা করো। রেজাল্ট কিন্তু হয়নি, তাও ১ মাস আগে থেকে আমাকে জিজ্ঞাসা তুমি কোথায় পড়ালেখা, আমি বলতাম আমি ঢাবির ইংরেজি বিভাগে পড়ালেখা করি। রেজাল্ট হয়নি, আমি তাও বলে বেড়াইতাম, কারণ আমার ওই কনফিডেন্সটা ছিল।
আমি উত্তর যখন মিলাইছিলাম আমি দেখলাম যে অনেকগুলাই হবে, আর রিটেনের একটা ধরে রাখছিলাম, আর আগের বছরেরটা যে ওই মার্কে কাদের কিরকম কত পজিশন আসে, তো আমি ধরে নিয়েছিলাম আমার হবে। তো শেষমেশ যখন দেখলাম যে হয়ে গেছে, তখন আর ওই ফিলিংসটা আর ওইভাবে আসেনি, কিন্তু খুব খুশি হয়েছিলাম যে এত বছরের একটা কষ্ট মানে কাজে লাগছে। কিন্তু যেহেতু আগে থেকেই ছিল ওইভাবে, অনেকের যেটা থাকে যে খুবই খুশি হয়, কিন্তু আমিও আসলে ওটা আমার ইগোতে যেহেতু লেগে গেছিল যে চান্স পাওয়া লাগবে, সে 2 বছর থেকে পরিশ্রম করতেছি। ওই এসএসসি পরীক্ষার ফিজিক্স পরীক্ষার দিনের কথাটা তখন একটু মনে হয়েছিল যে ওই দিন আমি টার্গেট করছিলাম। তারপরে এতদিন একটা ইগো দেখায় যে আমি সায়েন্স নিব না, আমি আর্টসে এসে ঢাবিতে চান্স পাবো, তখন একটা আনন্দ একটা কাজ করলো যে 2 বছর এত বছরের কষ্ট একটা পরিশ্রমের প্রতিদান আমি পাইছি, এই আর কি। আচ্ছা স্যার, যদিও এই প্রশ্নের উত্তর সবাই জানে, আপনি বিভিন্ন জায়গায় বলেছেন, বিভিন্ন মিডিয়াতে বলেছেন, অনেক জায়গায় বলেছেন, তারপরে আমি আমার শিক্ষার্থীদের জন্য একটু বলি, ঢাকসুতে জিএস প্রার্থীতে কেন দাঁড়ালেন? এর পিছনের গল্পটা কি? এটার পিছনে কোনো অনুপ্রেরণা থেকে একটা রাগ আছে, রাগ। আমরা জুলাই আন্দোলন করেছি, সবাই মোটামুটি সবাই করেছি, সবারই একটা অবদান আছে, একটা আশা ভরসার স্থলও আছে যে এই বিপ্লব থেকে আমরা কিছু পাইতে, মানে একটা নতুন বাংলাদেশ আশা করেছি। সেই আশা ভরসার স্থল কারা ছিল? জুলাইয়ের একটা নতুন একটা দল। আমি এভাবে রাজনীতি এভাবে এখানে বলতে চাই না, তাও বলে যে একটা দলের উপর আমরা ভরসা করি, অন্তত আমাদের ক্যাম্পাসের যারা ওই সময়, কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সবসময় প্রত্যেকটা আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, ওইভাবে আমিও ছিলাম। আমিও নিজের হল থেকে মানে ছাত্রলীগ তাড়াইছে, এখানে বলে কি সমস্যা কি? তো ওইভাবে একটা নিজের একটা অবদান ছিল, নিজের একটা ছিল, একটা আশা ভরসা স্থল, ওটা অন্যের উপর রেখে দিলে, মানে অন্যের উপর ওই আশাটা রেখে আমি পড়ার টেবিলে ফিরে, যেহেতু আমি ছাত্র, আমার সর্বপ্রথম কাজ পড়ালেখা, পড়ালেখা করতে গিয়ে ওদের উপর দায়িত্বটা দিয়ে আমি চলে গেলাম, পরে দেখি না, এরা আমার চোখের সামনে জুলাই বিক্রি করে দিচ্ছে। তো একটা রাগ আছে, ওই রাগ থেকে আমি দেখলাম যে এদের উপর আর কোনোভাবে ভরসা করা যায় না। আর আমাদের জুলাই একটা স্লোগান ছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আমি সেটা দেখাই দিতে চাইছিলাম যে আমরাও বিকল্প হইতে পারি, তোমরা একাই না, জুলাইয়ের ইজারাদার তোমাদের বানানো হয়নি। তো ওই রাগ থেকে আমি ওখানে দাঁড়াই গেছি যে আমরা একটা বিকল্প আছি, তোমরা যদি সাবধান না হয় আমরা ওই বিকল্পটা একদম চূড়ান্ত সিদ্ধান্তে পরিণত হবো, এটাই আর কি। তো ওইভাবে একটা অপশন রেখে দিলাম যে তোমরা নিজেকে স্বৈরাচার যে মনোভাবে ফিরে, তোমরা যে একাই সবকিছুর মালিক হয়ে গেছে এটা ভেবো না, আমরা এখনো আছি, এটা একটা জানান দিলাম আর কি। ওকে স্যার, অনেক ধন্যবাদ। আপনি ঢাবিতে চান্স, প্রথমত আপনি ঢাবিতে চান্স পাওয়ার কারণেই আজকে ডাকসুর জিএস পদে দাঁড়াইতে পারছেন, এবং সারা বাংলাদেশের মানুষ আপনাকে চিনে। এখন আপনাকে আগামী দিনের ভিপি হিসেবে অনেকে বলে। তো স্যার, এই যে সবাই ভাইরাল হতে চায়, কেউ নেগেটিভ ভাবে ভাইরাল হয়, কেউ পজিটিভ ভাবে ভাইরাল হয়, আপনাকে তো সব অনেকেই পজিটিভ ভাবে নিচ্ছে। তো স্যার, সেই জায়গা থেকে ভাইরাল হওয়ার পর বর্তমানে বিভিন্ন জেলায় যখন যান, সবাই যখন সেলফি তুলতে চায়, আপনার সাথে কথা বলতে চায়, অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, স্যার, সেই অনুভূতিটা কি? এটা আসলে আমি ওইভাবে কল্পনা করিনি যে এইভাবে ইয়ে হবে। বেশি মানে মেন যেটা হয়েছিল ওটা মনে হয় টকশোর পরে, এমনিতেই যে পোস্টারটা দিয়েছিল ওটাও একটা ভাইরালের ছিল, কিন্তু টকশোর পরে আরেকটু বেশি হয়ে গেছে। তো টকশোটা আমাকে রাতে দিতে বলছিল, আমি চ্যানেল থেকে ফোন করছে, আমি বলছি আপনারা কি গাড়ি পাঠাবেন? হ্যাঁ গাড়ি পাঠাবো, আপনাকে আবার দিয়েও যাবো। আমি ঠিক আছে। তো গেলাম, আমার মনের মধ্যে যা ছিল, যে রাগ ক্ষোভ যাই ছিল, মানে আমি একদম জেনুইন মানুষ, যা বলে একদম ক্লিয়ার বলে দিই, তাই বলে দিয়ে আসলাম, রাতে এসে ঘুমায় পড়লাম, সকালে উঠে দেখি লঙ্কা কাণ্ড অবস্থা, সবাই মেসেজ দিয়ে বলতেছে এই অবস্থা, এই তুই তুই নাকি এটা। তো এটা হওয়ার পর আসলে আমি শান্তিপ্রিয় মানুষ, আর আমি প্রাইভেট লাইফ লিড করতে বেশি পছন্দ করি। তো এই সেলিব্রিটি টাইপ লাইফটা আমার পছন্দ না। আর এটা সবাই জানে যে সেলিব্রিটি লাইফ স্কার্স, এটা অভিশপ্ত জীবন, এটা কোনো লাইফই না, সুন্দর লাইফের মধ্যে এটা পড়ে না। তো আমি ওইভাবে নিতেও চাইনি, যতটুকু মানুষ দিয়েছে ভালোবাসা দিয়েছে ওটা আবার নিতে হবে, না নিলে ওটা কেমন লাগে? মানুষ একটা ভালো, দেশের মানুষ, সারা দেশের মানুষ একটা ভালোবাসা দেখিয়েছে, এখন আমি যদি এটা মুখ ফিরাই দিই তাহলে ওটা আবার কেমন হয়ে যায়? আমি ওই ভালোবাসাটা নিয়েছি, সেটা তারা যদি আমার উপর অন্য ভবিষ্যতে আরো যদি ভরসা করে, আমি তাদের সাথে কোনোদিন বেইমানি করবো না। তারা যে ভালোবাসাটা দেখাচ্ছে তাদের সাথে আমি ওটা বেইমানি করবো না। ওটা ভালোবাসা জিনিসটা খুবই সুন্দর, যে মানুষ তোমাকে বলতেছে তুমি এই কথাগুলো, সুন্দর কথাগুলো বলেছো, আমাদের ভালো লাগছে, নতুন বাংলাদেশ এরকমই হওয়া উচিত। তো আমি ভালো লেগেছে, আমি সেটার তো অবমূল্যায়ন কখনোই করব না। কিন্তু আমার প্রথম যেটা কাজ, আমার তো পড়ালেখা করা আগে কাজ, আমার তো রাজনীতি নিয়ে বা ওইগুলো নিয়ে পড়ে থাকলে হবে না, বা মানুষকে এন্টারটেনমেন্ট মানে মানুষকে বিনোদন দেওয়ার তো আমার কাজ না, আমার কাজ আগে পড়ালেখা করা।
তারপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে যা করা। আমি কিন্তু রাজনীতি বা এইসব জিনিসকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবেই নেই। আমি একজন অ্যাডভেঞ্চারাস মানুষ। আমি সবসময় দেখি যে ওই জিনিসটা কঠিন, ঠিক আছে, আমি এটা করতে পারবো কিনা। অনেকে আছে যে ওই রাজনীতি জিনিসটা এটাকে কঠিন হিসেবে নেয়। আমি তো দেখাই দিলাম, যে সাহস করে দেখাই দিলাম যে এটা সহজ কিছু। আর আমাকেই যে সবকিছু হইতে হবে এমন না। আমরা সবাই স্বনির্ভর হব। আমরা কেন নিজের ভবিষ্যৎকে অন্যের উপর ইজারা দিয়ে রাখবো? এটা তো হইতে পারে না। আমরা সবসময় নিজ থেকে একজন সচেতন নাগরিক হব। নিজেই মানে স্বনির্ভর হয়ে থাকবো, অন্যের উপর কোনো সময় আমরা ভরসা করে চলবো না। এটাই আসলে একটা মেসেজ দেওয়ার আমার ইচ্ছা ছিল। আর লাইফটা এখন আমি স্বাভাবিক জীবনেই ফিরে যাবো। আর আর এটা থাকবে, একবার যেহেতু উঠে গেছি, একটা পাবলিক ফিগার হয়তো বা হয়ে গেছে, এটা থাকবে। এভাবে আসলে জীবনটা আমি চালাবো, সমস্যা নেই, এভাবে আল্লাহ চালাই। আচ্ছা স্যার, আমি আমার লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে, আপনি এই যে এই অল্প বয়সে বা এই অল্প সময়ে এত কিছু অর্জন করেছেন, সেটার পিছনে কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অন্যতম কারণ ছিল না? যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়তেন, আপনার কাছে কি মনে হয় যে আপনি এই পর্যায়ে যেতে পারতেন, বা না, 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 বাংলাদেশের এত আমার গুরুত্বপূর্ণ কাজে হম আমার মনে হয় না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়লে এরকম কিছু হইতে পারতাম। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সেন্ট্রাল প্ল্যাটফর্ম, বাংলাদেশের একটা সেন্ট্রাল প্ল্যাটফর্ম। মানে যে কোনো দিকে, যদি তুমি রাজনীতির দিকে বা সঙ্গীতের দিকে, অন্য যে কোনো পড়ালেখার যে কোনো ক্যারিয়ার দিকে একদম ফুল টু ফুল সাপোর্ট নিয়ে যে কোনো ভাবে আগাইতে চাও, তো ঢাবিটাই হলো ওই একটা প্ল্যাটফর্ম, যেটা তোমাকে, তোমার যদি যোগ্যতা থাকে তাহলে ঢাবি তোমাকে উপরে উঠাই দিবে। এরকম একটা প্ল্যাটফর্ম হলো ঢাবি। তো ঢাবি ছাড়া আসলে এইভাবে বড় আকারে কোনোভাবে করা সম্ভব ছিল না। আর আমি এটা অবশ্যই আমার বিশ্ববিদ্যালয়কেই ক্রেডিটটা দিতে চাই। কারণ এটা যদিও হেজেমনি টাইপের হয়ে যায়, একটা প্রাইড হয়ে যায়, কিন্তু এটা আসলে নির্ঘাত সত্য। এটা অস্বীকার কেউ করতে পারবে না। এই জিনিসটা এই জন্যই মানুষ তো এমনি এমনি ঢাবিতে চান্স পাওয়ার জন্য পাগল না। যেটা সত্য ওটাকে স্বীকার করতেই হবে। আর আপনাদেরও যদি ওইরকম কোনো স্বপ্ন থাকে, আমি এই জুনিয়রদের বলতেছি, অবশ্যই ঢাবিকে টার্গেট করে আপনাকে ওই রকম পরিশ্রম দিয়ে এখানে আসতে হবে। আপনার স্বপ্ন যদি দেখেই থাকেন, তাহলে সেটা আর 4 মাস আছে, কষ্ট করে, একটু কষ্ট করে সেটা বাস্তবায়ন করে ফেলুন, সমস্যা কি? এটাই। ওকে। আমরা এবার চলে যাব, আমার প্রশ্ন শেষ। আমরা চলে যাব হুম। আমাদের যারা উপস্থিতি আছে আমাদের শিক্ষার্থীদের কাছে। জি, আপনাদের প্রশ্নগুলো থাকলে করতে পারেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভাইয়ের কাছে, যে কোনো বিষয়ে আপনারা জানতে পারবেন, আপনাদের পড়াশোনা রিলেটেড বা যে কোনো বিষয়ে। আমরা আপনাদের মূলত আজকে সেশনটা আমরা রাখছি যে আশিক আসবে প্রেজেন্টেশন দিবে, বিষয়টা এরকম না। সে আপনাদের মধ্য থেকেই একজন, আমরা জাস্ট তার সম্পর্কে জানবো এবং আপনাদের সম্পর্কে তাকে বলবো। এবং আমি বলেছিলাম শুরুতেই যে আপনাদের মধ্য থেকে একজনের গল্প শুনবো, যে গল্প আপনার অ্যাডমিশন জার্নি বা আপনি যেভাবে স্ট্রাগল করে পড়াশোনা করতেছেন, সেই গল্পটা আমরা শুনবো, যাতে অন্যরা অনুপ্রাণিত হয়। এরকম কিছু কোনো যদি কেউ থেকে থাকেন, আপনিও একটু হ্যান্ড রেজ করবেন প্লিজ। তো আপনাদের মধ্য থেকে আশিক, আমাদের যে আজকের গেস্ট আছে আশিকুর রহমান, তার কাছে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ওকে, আপনি কত ঘন্টা পড়তেন স্যার? একজন প্রশ্ন করেছে। কত ঘন্টা? আসলে আমি দিনকে ভাগ করে নিয়েছিলাম। যে সকালে আসলে দিন তো আমাদের 24 ঘন্টা। তো সকালে আমি উঠতাম, ফজরের নামাজ পড়ে পড়ালেখা শুরু করতাম, তাহলে 6টা ধরো। 6টা থেকে 12টা যে দিন, এই 6 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া বা অন্য কাজ বাদে শুরু করতাম আমি বাংলা দিয়ে। আর বাংলা একটু আহ, এই রুলস গুলা বেশি, বাংলার ব্যাকরণের রুলস এক্সেপশন এগুলো অনেক বেশি, ওগুলো বারবার প্র্যাকটিস না করলে হয় না। আর সকালে ব্রেন একদম ফ্রেশ থাকে। তো তুমি যাই পড়বা, মানে যে জিনিসটাই উইক হবা ওটা সকালে পড়ার চেষ্টা করবা, কারণ সকালে একদম ফ্রেশ থাকে। তো সকালে আমি বাংলা পড়তাম, যেহেতু আমার 3টাই সাবজেক্ট, বাংলা, ইংলিশ আর জিকে। আর 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে 6 ঘন্টা, এই 6 ঘন্টা অন্যান্য কাজ বাদে আমি ইংলিশ পড়তাম। ইংলিশ পড়ে, আর রাতের দিকে আমি শুধু জিকে শুধু মুখস্থ করে যেতাম, যত মুখস্থ করা, কারণ জিকে মুখস্থ ছাড়া আসলে ওইভাবে না, আর একটু টেকনিক খাটাই পড়তে হয়। তো এইভাবে যদি 12টার সময় ঘুমাইতাম, তাহলে এবার হিসাব করো, সকালে এক্সাক্ট খাওয়া দাওয়া 2 ঘন্টা বাদ দিলাম, 4 ঘন্টা, বিকালে 12টা থেকে ওটা 3 ঘন্টা, 7 ঘন্টা। আর এদিকে আর 5 ঘন্টা, তো 12 ঘন্টা তো মিনিমাম পড়তামই। আর তারপরে আরো যত সময় পাওয়া যায়, মানে আমি ওই ফেসবুকে রিলস টিলস দেখে কোনো সময় নষ্ট করতাম না। তা হয় পড়ালেখার মধ্যে থাকতাম, নাহলে ওই যেটা মেস ডেলিভারি মিলের একটু কাজ টাজ থাকে, বা গোসল টোসল এরকম। তো মানে আমার কাজ ছিল ঘুম, খাওয়া দাওয়া, কাজ আর পড়ালেখা আর নামাজ। এই কয়টা, এই কয়টার বাইরে আমি কিছু দেখতামই না। তো বলতে গেলে তার আমি সারাদিনই পড়তাম, ঘুমানো বাদে সারাদিনই পড়তাম। স্যার, আরেকজন প্রশ্ন করেছে, আপনি তো এসএসসির পর থেকে শুরু করেছেন, তো এখন থেকে শুরু করলে কি চান্স পাওয়া সম্ভব?
এখানে তোমাকে তাহলে গোছাই নিতে হবে জিনিসটা। যেহেতু তোমার 4 মাস আছে, 4 মাসে তোমাকে প্রতিদিন তো 3টা সাবজেক্ট পড়াই লাগবে। আর একদিনে ওই সাবজেক্টের কত ঘন্টা সময় পাইতেছে, ওই ঘন্টায় মনে করো আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে তুমি জিকে পড়বা। জিকে এর একটা বইয়ে 100টা পেজ আছে, 100টা পেজের যতগুলো জিকে আছে এগুলো পড়লে তোমার মোটামুটি কমন। তো 100টা পেজে এখন তোমাকে হিসাব করা লাগবে যে 4 মাসে কতটা দিন, 4 মাসে 3 4 120 দিন। তাহলে একদিনে যদি আমি 1 পেজ করে পড়ি, তাহলে ওইভাবে আমাকে মানে ভাগ করে নিতে, সিলেবাসটা তোমাকে ভাগ করে নিতে হবে। আর আমি এইভাবে ভাগ করতাম যে মনে করো আমার কাছে 4 মাস সময় আছে, আমি কিছুই পড়িনি এখন 4 মাস। এখন 2 মাসে আমি সিলেবাস কমপ্লিট করবো, সেটা যেভাবে হোক। আর পরে 2 মাস আমি রিভাইজ দিব, মানে রিভাইজের জন্য আমি আলাদা সময় রাখতাম। এটা আমার ছিল। এখন সবাই তো ওইভাবে পারবে না। তুমি তোমারটা দেখো যে তুমি একদিনে কতটুকু কভার করতে পারতেছো, ওই হিসাবে একটা ভাগ করে নিয়ে হাতে এক্সট্রা টাইম রেখে, মানে রিভাইজের জন্য অন্তত কিছু সময় রাখো। তো ওইভাবে কমপ্লিট করে আবার রিভাইজ করো। তাছাড়া আসলে এইভাবে সম্ভব না, যেহেতু তুমি এখনই শুরু করতে চাচ্ছ। আর যেহেতু তুমি ব্যাকবোনে আসো, ব্যাকবোনের একটা সিলেবাস ওইভাবে দেয়াই থাকে যে এতদিনের মধ্যে আমরা এই সিলেবাস গুলো কমপ্লিট, তো ওইভাবে আগাইলেও সম্ভব। খুবই সুন্দর ওটা প্রসেস। পরের প্রশ্ন হচ্ছে মুর্শিদা, আমাদের শিক্ষার্থী, সে প্রশ্ন করেছে, ভাইয়া ইংরেজি নিয়ে অনেক প্যারায় আছি, ইংরেজি রিটেন নিয়ে, তো কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। রিটেন আসলে তো দেখতে হবে যে কোনগুলো আসে আর কোনগুলো আসে না। যেটা ম্যাক্সিমামই আসে, যেটা হলো সেন্টেন্স মেকিং, এটা আসবেই। আর প্যারাগ্রাফ তো আসবেই। তো প্যারাগ্রাফ যেভাবে হোক তুমি প্রতিদিন মানে কিছু একটা লেখার চেষ্টা করো। কিছু একটা মানে একটাই কোন একটা, যে বেশি আমি বলবো যে টেক্সট বুকে, যেটা আমাদের যেটা টেক্সট বুক, ওটার কোনো টপিক নিয়ে লেখা শুরু করে দিতে, যে আই ওয়েন্ট টু দিস। মনে করে তোমাদের এখন নতুন টেক্সট বুকে কি ম্যান্ডেলা মনে হয় আছে বা অন্য কেউ আছে, ম্যান্ডেলা ইজ এ ভেরি গুড পারসন, হি ডিড দ্যাট। মানে যাই হোক, তুমি যদি মনে করো যে আমি মাথার মধ্যে আছে আমি পড়ে নেবো, তাহলে হবে না। তোমাকে টেবিলে বসে সবসময় হাতে খাতা কলম নিয়ে শুরু করতে হবে। টেবিলে বসে যদি শুরু না করতে পারো, তাহলে তুমি যতই প্ল্যান বানাও সেটা হবে না। তোমাকে যা করতে হবে টেবিলে বসে খাতা কলমে লিখতে লিখতে করতে হবে। যাই ভাবো না কেন, যেটা যে আই স এ বার্ড, সেটাও যদি ভাবো যে আমি কেবল একটা পাখি দেখলাম, ওটার ইংলিশ তুমি কিভাবে লিখতে পারতেছো, যে আই হ্যাভ জাস্ট সিন এ বার্ড নাও, এটা হলো প্রেজেন্ট টেন্সে। আর আমি গতকাল একটা দেখেছিলাম, এরকম টেন্স অনুযায়ী যে কোনো জিনিস যেটা মাথায় ভাবতেছো বাংলায়, সেটা ইংরেজিতে ট্রান্সলেশন করে লেখার চেষ্টা করো। তাহলে আস্তে আস্তে যেই টপিকে দিক তুমি কিছু একটা লিখে আসতে পারবে। ওরা কিন্তু যে সবসময় প্যারাগ্রাফে যেটা দেখে যে টেন্স টেন্স ঠিক আছে কিনা, এই তার বানান ঠিক আছে না, এগুলো দেখেও কিন্তু মার্ক দেয়। সবসময় যে টপিক অনুযায়ী লিখলে মার্ক দিবে তা না। ওরা না অনেক কিছু দেখে, অনেক ক্রাইটেরিয়া আছে মার্ক দেওয়ার। তো এইভাবে শুধু যদি টেন্স বা এইসব বেসিক জিনিস ঠিক রেখেও কিছু কিছু একটা লিখে দিয়ে আসতে হবে, হাফ মার্ক দিবে তোমার। তো ওটাই তো লাভ। এভাবে প্র্যাকটিস করো। আচ্ছা, আরেকজনে আয়শা আক্তার প্রশ্ন করেছে, ভাইয়া ইংলিশ সাবজেক্টে কিভাবে ভালো করবো, সেটা অলরেডি স্যার বলে দিয়েছে। তারপরে হচ্ছে, স্যার সহজে কিভাবে জিকে পড়লে মনে রাখতে পারবো, আলিফা এই প্রশ্নটা করেছে স্যার। জিকের জন্য আসলে এগুলো অনেকগুলো টেকনিক আছে। অন্যের টেকনিক ফলো করলে হয়, আবার আবার নিজে নিজে কিছু একটা টেকনিক, মানে পড়তে পড়তে তুমি বুঝে যাবা যে এই টেকনিকে মনে রাখলে এটা পারবো। আর যাদের জিকে জিনিসটা আসলে দুই ভাবে, আমি যেটা বললাম, হয় কারণ মুখস্থ বিদ্যা ভালো থাকলে, আর মুখস্থ বিদ্যা যদি ভালো না থাকে, ওই জিনিসটা বারবার তোমাকে ভুল করতে হবে, মানে পরীক্ষা দিতে হবে ওই জিনিসটা, যে এটা ভুল গেছে এটা মার্ক করে রাখবে, ওটা আবার আরেকটা পরীক্ষা দিলে ওখানে আবার ভুল হলো, আবার এভাবে যতগুলো ভুল করবা। যেরকম আমার এই গেঞ্জিটা, আমার এই ফেসটা তোমাদের মনে আছে, কারণ আমি সব জায়গায় এই জার্সিটা পরে থাকি। তো বারবার যখন এই জার্সিটা দেখতেছো, তারপরে তোমরা এই জার্সিটাকে চিনে গেছো বা অনেকে চিনে গেছে। তো ওই একই জিনিস জিকের জন্য, যে একই কোশ্চেন আমি বারবার দেখতেছি, বিভিন্ন কোশ্চেনে দেখতেছি, তখন ওটার উত্তর মাথায় মুখস্থ হয়ে যায়। এইভাবে ছাড়া জিকের আসলে কোনো ওইভাবে টোটকা বুদ্ধি নাই। জিকে এইভাবে প্র্যাকটিসের মাধ্যমে করতে হবে। তাছাড়া তুমি কমন পাবে না। আর জিকের অনেকগুলা থাকে, তো রিসেন্ট যেগুলো থাকে, আমি আরেকটা ট্রিক শিখাই দিই। উত্তরণ নামে ফেসবুকে একটা পেজ আছে, ওখানে প্রতিদিন রিসেন্ট যেগুলো দেয় 10টা করে, আজকে রিসেন্ট কি হলো সেগুলো দেয়। তো ওইগুলো নিয়ে ওখান থেকে অনেক কিছু কমন পড়ে। এগুলো মানে ট্রিক গুলো তোমাদের জানতে হবে, নিজেদেরই জানতে হবে, ফলো করতে হবে, যে কোথায় কোন জায়গা থেকে কোনটা পড়লে কমন পাওয়া যায়। তো উত্তরণের ওই পেজটা প্রতিদিন যেটা জিকে দেয়, ওটা ফলো করবো, মানে রিসেন্ট যেটা 10টা করে দেয়। প্রশ্নটা ওর না, আমার মনে হয় সবারই। আলিফা আরেকটা প্রশ্ন করেছে, যে টানা অনেকক্ষণ পড়ার যে মনোযোগ, এটা ধরে রাখা আসলেই সবার জন্য কঠিন। তা এটা আপনি কিভাবে ধরে রাখতেন, বা এটা ধরে রাখার কোনো টেকনিক আছে কিনা? টানা টানা তো আমি কোনোদিনই পড়িনি ওইভাবে। মানে আহ টানা ওইভাবে পড়ার দরকার, আমি তো বলেছি যে কোনো একটা টপিক সিলেক্ট করো। মনে করো যে জিকের একটা টপিক, সংবিধানের নামে একটা টপিক দেখলাম,
তো আজকে শুধু ওইটার একটুই পড়ে না, ওইটা পড়ে সকালে একটা পড়লে সকালে কিছু কিছু জিনিস মুখস্থ করলে রেখে দাও, তোমাকে তো টানা একবারে পড়া লাগবে না, কিন্তু একটু পড়লে তারপরে একটু ব্রেক দিয়ে এবার বইটা বন্ধ করে যে ওইটা পড়লাম ওটা মনে আছে ওইভাবে ই করো। বা তোমরা যদি ভাবো যে একবারে টানা হইতেছে না, তখন একটু মোবাইলে ঢুকি, ওই জায়গায় ঝামেলা হয়ে যায়। তোমরা মোবাইল বাদে ব্রেক নেওয়ার জন্য অন্য যে কোনো কাজ করো। তোমরা মনে করো জিকে থেকে অন্য একটা ইংলিশে ঢুকে যাও, বা অন্যান্য তোমরা শিট টিট যদি আলাদা কোচিং করো, কোচিং থেকে শিট দেয়, জিকে হইতেছে না অন্য একটা টপিকে ঢুকে যাও। কিন্তু তাই বলে ফোনে ঢোকো না, মানে ব্রেক নেওয়ার জন্য ফোনে ঢোকার দরকার নাই। একটা না কখনোই পড়া সম্ভব না, এটা আমিও জানি। তা তোমরা 5টা করে কোশ্চেন পড়বে, আর আমি বেশিরভাগ জিকে হোক ইংরেজি হোক ওই টপিক পরে দেখতাম, আগে দেখতাম যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কোনগুলো আছে। তো ওই কোশ্চেন যদি ওখানে 50টা থাকে, আমি এখন 10টা পড়লাম, 10টা করে যেটুকু যেগুলো বুঝলাম না ওইগুলো মার্ক করে রাখলাম, তারপরে একটু ব্রেক দিয়ে ওইগুলোই আবার ভালোভাবে পড়লাম। বা যাই হোক, তোমরা আগে যেটাই টানা যেটাই পড়বা ওটার মধ্যে ভাগ করে নেবা যে 5 ঘন্টা সময় আছে, এইটুকু এখন পড়বো, তারপরে ব্রেক নিয়ে অন্য কাজ করে আবার এটা দেবো। কিন্তু ব্রেক তোমরা নিবা অবশ্যই, কিন্তু ওই ফোনটাই না নিয়ে অন্য অন্য টপিকের বা বাংলার অন্য কিছুর ব্রেকে, তাহলে একটা সামঞ্জস্য হয়ে থাকবে। একটা না পড়ার অবশ্যই কোনো দরকার নাই, কিন্তু পড়তে হবে, যেভাবে হোক একটু হলেও কষ্ট করতে হবে। অনেক ধন্যবাদ স্যার। আমাদের কমেন্টে আর কোনো প্রশ্ন নাই, আপনারা কেউ যদি আনমিউট করে স্যারের সাথে কথা বলতে চান সেটা হচ্ছে একটু বলতেন প্লিজ। কেউ আনমিউট করে কথা বলতে চান? ও, একজন বলেছে উনি ঘুমের জন্য পড়তে পারেন, আল্লাহ তাআলা ওনাকে অনেক বেশি ঘুম দিয়েছে। এভাবে বললে হবে না। আমি আমি যেটা বললাম তোমাদের, ঘুম তো আমি তো অলসতা করলে আমিও করতে পারতাম। তা আমি পরিশ্রমটা করতেছি কেন? ওই পরিশ্রমের ওই মেন্টালিটি না নিয়ে আসলে এখানে তো তোমাকে গালে তুলে চান্স পাওয়াই দিবে না। এখানে আমি বলি তোমরা তো যে ধর্মের হোক সৃষ্টিকর্তার একটা নিয়মে বিশ্বাস করো, যে সৃষ্টিকর্তার যোগ্যতা দেখেই, মানে সৃষ্টিকর্তা একজন ন্যায় ন্যায় বিচারক, তিনি কারোর সাথে অন্যায় করেন না। তো যেই ছেলেটা সারা দিন রাত পরিশ্রম করতেছে, নিজের রাতের ঘুম হারাম করে দিয়েছে, তাকে তার সাথে আল্লাহ মানে অন্যায় কিভাবে করবে? তাকে তো আল্লাহ ইনসাফ দিতেই হবে। আজ হোক কাল হোক তাকে তো দিবে। আর তুমি যদি মনে করো আমার ঘুম হইতেছে না, অলসতা, আমি এখন একটু ঘুমাবো, তাহলে আল্লাহ তোমাকে চান্স কেন দিবে? তো এই জিনিসটা তোমাদের বুঝতে হবে যে আল্লাহ ন্যায় বিচারক। চান্স তারাই পাবে যারা নিজেকে নিজের মুখে থাপ্পড় মেরে হলেও ওই ঘুমটা কাটাতে পারবে, ওই পরিশ্রমের ওই মানসিকতাটা নিয়ে আসতে পারবে। এটা ছেলে খেলা নাই, 4টা মাস ওই ছেলে খেলা না যে ঘুম, এটা হবে না। হয় তোমার ঘুম বেশি, তুমি ডাক্তারের কাছে যাও। তোমার এখানে নতুন কোন একটা এলাকায় আসছো, খাবার ভালো না, পেটে অসুখ বা অসুখ, তুমি ডাক্তারের কাছে যাও, তুমি সুস্থ হও, তাও তোমাকে পড়ালেখা করতে হবে। অন্তত তোমার যদি ইচ্ছা থাকে যে 4টা বছর আমি শান্তিতে কাটাবো, পরের 4টা বছর টেনশনে থাকবো না, তাহলে তোমাকে সেই পরিশ্রমের মন মানসিকতাটা নিয়ে আসতে হবে। ছেলে খেলা না এটা। আচ্ছা, এখানে আরেকজনে প্রশ্ন করেছে মেমোরাইজিং পার্ট নিয়ে, সেটা কিভাবে ওভারকাম করা যাবে, বিশেষ করে ভোকাবুলারি বা মেমোরাইজিং এর পার্ট গুলো আছে। ভোকাবুলারি আর কি, যে যদি একেবারে মুখস্থ না হয়, মুখস্থ করা ওই যে আমি দুইটা বলে দিই, একটা প্র্যাকটিস করতে করতে আর একটা করি। তো যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে, যেগুলো মানে ইম্পর্টেন্ট, অনেক বইয়ে ওইভাবে দেয়া থাকে, মানে স্টার মারা থাকে, তাহলে বোর্ডের এই মানে যেই সালে আসছে, যে বিশ্ববিদ্যালয়ে আসছে ওইভাবে দেয়া থাকে। তো অন্তত ওইগুলো করো। মানে অনেকে শীট দিয়ে দেয় একবার, ভোকাবুলারি শীট, ওটা দেখলে মাথা খারাপ হয়ে যায়। ওটা করার দরকার নেই। ওই শীটের পাশে যেটা প্রিভিয়াস ইয়ারে আসে, প্রিভিয়াস ইয়ারে কিন্তু বেশি থাকে না, 20, 30, 40 বা 50টা সর্বোচ্চ। তো যখন দেখবা যে 1000 ভোকাবুলারি করার থেকে এই 50টা করলে আমার কোনো না কোনো ভাবে হয়ে যাইতেছে, তো ওই 50টা করো আগে, তারপরে আস্তে আস্তে অন্যগুলা স্পেশাল গুলা আস্তে আস্তে মুখস্থ করো। কিন্তু যেগুলো শিওর আসতেই পারে ওইগুলো আগে করো, তাহলে ইজি মনে হবে। তারপরে ভোকাবুলারি, ওটা তোমার নিজের ব্রেনে কত ক্যাপাবিলিটি আছে, কতটা পরিশ্রম তুমি দিতে পারতেছো, ওটা আসলে নিজেদের 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 টেকনিক। এক এক মানুষ এক এক ভাবে মনে রাখে, ওটা তোমাকে খুঁজে বের করতে হবে তুমি কোন ভাবে পারতেছো। ওকে স্যার, অনেক ধন্যবাদ। আমাদের সেশন প্রায় শেষ পর্যায়ে, জাস্ট আমি শিক্ষার্থীদের কাছে একটা প্রশ্ন রেখে আজকে সেশন শেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে, আগামী বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার চান্স পাওয়ার পর আশিক ভাইয়ের সাথে দেখা করতে চান কে কে? প্লিজ একটু তারা হ্যান্ড রেজ করবেন প্লিজ, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আপনাদের আশিক ভাইয়ের সাথে দেখা করতে চান। আমি একটু হ্যান্ড রেজ চাচ্ছি, কমেন্ট প্লাস হচ্ছে হ্যান্ড রেজ। মাশাআল্লাহ। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা, আশিক ভাইয়ের আজকে সেশন সম্পর্কে আপনাদের কোনো কমেন্ট বা কোনো মতামত যদি থাকে সেটা একটু বলেন প্লিজ। তা আমার তো খুবই ভালো লাগলো, কারণ এরা তো আমারই জুনিয়র, আমিও তো এখান থেকে পড়ে গেছি। আমাদের সময়ও অনেকে এসে মোটিভেশন দিত, কিন্তু আমি মোটিভেশন নিতাম না, আমি ক্লাস অফ করে ঘুমাই থাকতাম, কারণ আমার মোটিভেশন আমি নিজেই ছিলাম, আমি আর কার থেকে মোটিভেশন নেব। তা আমি আসলে এইরকম ছিলাম আর কি। কিন্তু ভালো লাগে, কিন্তু যখন কোনো ইন্টারেস্টিং গল্প পাইতাম, মানে ক্লাস তো অন করেই ঘুমাইতাম, যখন কারো কথাটা ভালো লাগে তখন ওটা আমি একটু মনোযোগ দিয়ে শুনতাম, কারণ জ্ঞানী গুণের মানুষের কথাবার্তা শুনতে আমারও ভালো লাগে, কারণ ওদের ওখানে কিছু একটা জ্ঞান থাকে যেটা আমার শুনলে কোনো সময় কাজে লেগে যাইতে পারে। তো আমার খুবই ভালো লাগলো, সেখানে আমি আজকে যেখানে শুনতাম সেখানে আজকে আমি নিজে এসে কিছু বলে গেলাম, এটা আমার খুবই ভালো লাগলো। আশা করি এভাবে চলতে থাকে, ব্যাকরণটা নিজের মধ্যে এগিয়ে থাকবে, এটাই। অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ছুটিতে থেকেও আমাদেরকে সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময় থেকে। স্যার আপনাকে অনেক 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 ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে আবার আপনার সাথে, এবং আমরা দোয়া করি আগামী বছর ইনশাআল্লাহ আপনাকে আমরা ডাকসুর বিএ ভিপি হিসেবে দেখবো ইনশাআল্লাহ।